1 পাউন্ডের ভেতরে এরকম কাপল থিম কেকের দাম কত রাখা উচিত? তার জন্য কিভাবে কেক তৈরি করতে হবে, ক্রিম কতটুকু নিতে হবে, ছবিটা কিভাবে প্রিন্ট করাবেন, কত টাকার মধ্যে প্রিন্ট করাতে পারবেন, কয় ইঞ্চি প্রিন্ট করাতে পারবেন এবং পারফেক্ট ক্রিম তৈরি, কালার মিক্সিং, গোলাপ ফুল তৈরি, সঙ্গে কেক ডেকোরেশন সহ A to Z ভাবে আজকের ভিডিওটি তৈরি করেছি। তো আসসালামু আলাইকুম। বরাবরের মতো সহজভাবে 1 পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বেস চুলাতে তৈরি করে দেখাবো। তার সাথে এই কেকটার ডেকোরেশন, বিক্রয় মূল্য সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আজকের এই কেকটা 1 পাউন্ডের ভেতরে অর্ডার ছিল। 1 পাউন্ড কেক বেস তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই 3টা শুকনো উপকরণ চেলে নিতে হবে। ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে ময়দা থেকে 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা উঠিয়ে সেখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। সব শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিয়েছি। ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর এখান থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে নিয়েছি। আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে কুসুম যেন একটুও ভেঙে সাদা অংশের ভেতরে না পড়ে। সাদা অংশে 1 ফোঁটা কুসুম থাকলে সেই ফোঁটা দিয়ে আর ফোম তৈরি করা যাবে না। বিটার স্পিড 1-এ দিয়ে ডিমের সাদা অংশটাকে 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি, একটু ফেনা হয়ে আসা পর্যন্ত। প্রথমে এভাবে বিট করলে ডিমের যে এয়ার বাবলস থাকে সেটা ভেঙে যায়। পরবর্তীতে চিনি দিয়ে বিট করলে আর এয়ার বাবলস হওয়ার ভয় থাকে না। এখন এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে 1/2 কাপ দিবেন। চিনিটা একবারে দিয়ে বিটারের স্পিড 1-এ রেখে বিট করব যতক্ষণ না চিনিটা প্রপার গলে যাচ্ছে আর ডিমটাও একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। প্রথম থেকে শেষ অবধি বিটারের স্পিডটা 1-এ রেখেই আমি বিট করেছি, এর থেকে স্পিডটা বাড়াইনি। স্পিড বেশি দিলে দেখা যায় যে অতিরিক্ত এয়ার বাবলস হয়, সেক্ষেত্রে শুকনো উপকরণ মেশানোর সময় ফোমটা দেবে যায়। তো আমার এখানে দেখুন যে ফোমটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি। বিটার দিয়ে একটা দাগ টেনে নেবেন। যদি দেখেন দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ডিমের মেরাংটা এখানে রেডি। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স, যেটার ফুটেজটা স্কিপ হয়ে গেছে। এর সঙ্গে আমি দিয়ে দিব ডিমের 2টা কুসুম। কুসুম এবং এসেন্সটা দিয়ে আমি আর বিট করব না, জাস্ট বিটারের কাঁটাটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা কেন দেখাচ্ছি বলি। আমি সাধারণত কুসুমটা দিয়ে একটুখানি বিট করি, তবে অনেকেই আছেন যে এই টাইমটাতে বুঝতে পারেন না যে কতক্ষণ বিট করতে হবে, যার ফলে দেখা যায় কুসুম দিয়ে বিট করেন আর ডিমের ফোমটা একদম পাতলা করে ফেলেন। তো তারা করবেন কি, ডিমের সাদা অংশে যখন কুসুম আর এসেন্সটা দিবেন তখন আর বিট করার কোনো প্রয়োজন নেই। বিটার অফ করে দিয়ে জাস্ট বিটারের কাঁটা দিয়ে কুসুমটা আলতো হাতে মিশিয়ে নেবেন, তাহলে ফোমটা দেবে যাওয়ার ভয়টা থাকবে না। এই জন্যই আমি এই অংশটা দেখালাম। তো যাই হোক, সব কিছু ভালো মতো মিশে গেলে এখন আমি শুকনো উপকরণটা যেটা চেলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ, দিয়ে ফোল্ডিং মেথডে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এই মিক্সিংটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ফোমটা দেবে না যায়। ফোম যদি দেবে যায় তাহলে কেকটা স্পঞ্জ হবে না, ফুলবে না। প্রথম ধাপে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে দ্বিতীয় ধাপে আবারও সব শুকনো উপকরণ দিয়ে একই নিয়মে আমি মিশিয়ে নেব। তাড়াহুড়ো করা যাবে না, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। তো আমার এখানে মিশিয়ে না কমপ্লিট। এখন আমি স্প্যাচুলা দিয়ে জাস্ট একটু চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। তো খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা 6 ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে ঢেলে নিব। আর 6 ইঞ্চি মোল্ডে 1 পাউন্ডের কেক বেস আপনারা বেক করবেন। স্পঞ্জ কেক বেক করার সময় মোল্ডের সাইডে তেল দিবেন না, এতে করে কেকটা সাইড থেকে চুপসে আসে। নিচে তেল দিয়ে একটা বেকিং পেপার বিছিয়ে দিতে পারেন বা এমনি একটা বেকিং পেপার বিছিয়ে দিলেই হবে। তো সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে। এখন আমি কেকটা চুলায় বেক করব। চুলায় এই পাতিলটা আমি একটুখানি গরম করে নিয়েছি, তারপরে আমি বেক করে নিয়েছি। ইদানিং আমার স্পঞ্জ কেকগুলা মানে চুলাতেই বেশি বানানো হচ্ছে। ওভেনে আমার কি এক প্রবলেম হয়েছে, সময় বেশি লাগছে, যার জন্য চুলাতেই বানাচ্ছি। তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো স্ট্যান্ডটা একটু বাঁকা হয়েছিল, সোজা করে দিচ্ছি। তো সোজা করে মোল্ড বসানোর চেষ্টা করবেন, তা না হলে দেখা যাবে কেকটা বেক হওয়ার সময় কোনো দিক দিয়ে বেশি ফুলবে, কোনো দিক দিয়ে কম ফুলবে। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লো করে বেক করে নিব 20 থেকে 25 মিনিট। চুলাতে আসলে বেশি সময় লাগে না। আমার এই কেকটা হতে 22 মিনিট মতো সময় লেগেছে। আসলে এক একটা কেক এক এক রকম সময় লাগে। আর এই যে দেখুন হিটটা ঠিক এরকম রেখেছি। তো এই হিটেই আমি বেক করে নিব। আর এখানে দেখতেই পাচ্ছেন স্টিলের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করেছি, সুন্দর একটা কালার আসে।
তো যাই হোক, আমার 22 মিনিট পর গন্ধ বের হচ্ছিল যে মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। ওই জন্য আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছিলাম। তো দেখি যে মাশাআল্লাহ কেকটা মানে সুন্দর মতো বেক হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একদম প্রপার ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কেকের মোলটা আমি ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডিমল্ট করে নিচ্ছি। গরম অবস্থায় কেক ডিমল্ট করতে যাবেন না, এতে করে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো কেকটা ঠান্ডা করে তারপরেই ডিমল্ট করে নেবেন। আর কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিব। আসলে মানে কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমাদের কেক বানাতে হয়। কেউ ক্রিম খেতে বেশি পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন। তবে সাধারণত একটা 1 পাউন্ডের কেক বেস 2টা ভাগে ভাগ করে নেওয়া উচিত। তাহলে দেখা যায় যে মানে এক্সাক্ট একটা মাপ আসে। আর 3টা ভাগে ভাগ করলে দেখা যায় ক্রিমের পরিমাণ বেশি লাগে, ওজনটাও 500 গ্রাম প্লাস হয়ে যায়। তো 450 গ্রামে 1 পাউন্ড হয়। এই কেকটা কত ওজন হয়েছিল লাস্টে আমি দেখিয়ে দিব। তো দেখুন মাশাআল্লাহ প্রতিটা লেয়ার কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো এই কেকের জন্য ক্রিম তৈরি করব। 1 কাপ পরিমাণ ক্রিম তৈরি করব। এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি, একদম বরফ ঠান্ডা আছে। মানে তরলের ভাগটা থাকবে বেশি আর বরফ থাকবে হালকা, মানে বরফ নেওয়া যাবে না, কচকচে বরফ নেওয়া কখনোই যাবে না। আমি আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে এই বরফটা এমন অবস্থায় আছে যে আপনি স্প্যাচুলা দিয়ে হালকা করে চাপ দিলেই ভেঙে যাবে। মানে তরল ফর্মেই আছে, তবে একটু জমাট বেঁধে আছে এরকম অবস্থায়। মানে অতিরিক্ত ঠান্ডা অবস্থায় আমাদেরকে ক্রিমটা নিতে হবে। মানে বরফ থাকা অবস্থায় নেওয়া যাবে না, তাহলে ক্রিমটা দেখা যাবে স্টিফ হবে ঠিকই, পরে পানি ছেড়ে দেবে। দেখুন এই যে সুন্দর মতো কিন্তু এটা তরল হয়ে গেল না, মানে তরলই ছিল কিন্তু হালকা জমাট বেঁধেছিল। তো যাই হোক, এখন বিটারের স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে আমরা বিট করব যতক্ষণ না প্রপার স্টিফ হয়ে যাচ্ছে। আর ক্রিম তৈরি করার সময় ফ্যান চালিয়ে কাজ করবেন না। আমি তো অনেক লাইট জ্বালিয়ে কাজ করি, তারপরেও মাশাআল্লাহ মানে সমস্যা হয় না। তো স্টিলের বাটিতে বিট করার চেষ্টা করবেন, বিটার স্পিড মিডিয়াম টু হাইয়ে দিয়ে বিট করার চেষ্টা করবেন। এখানে আইসিং সুগার বা চকলেট কোনো কিছুই দিতে হবে না, জাস্ট ক্রিমটাকে বিট করে নেবেন যতক্ষণ না স্টিফ হয়ে যায়। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই ক্রিমটা রেডি হয়ে যায়। তো ক্রিমটা একদম স্টিফ হয়ে গেছে, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঘন ঘন ভাঁজের সৃষ্টি হবে এরকম। আর ক্রিমটা বিট করার সময় বুঝতেই পারবেন একটু টাইট টাইট লাগবে, তখনই বুঝতে হবে যে ক্রিম বিট করা হয়ে গেছে, এর থেকে বেশি বিট করা যাবে না। স্টিলের বাটিতে বিট করবেন, দেখবেন যে খুব দ্রুত হয়ে যাবে। দেখুন এই যে স্টিলের বাটিতে বিট করার জন্য বাটির নিচের সাইডটাতে এরকম পানি জমা হয় ঠান্ডার জন্য। তো বাটি উল্টালেও পড়বে না। আর আমি একটু স্প্যাচুলা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ ক্রিমটা কতটা স্টিফ, আর ভাঁজগুলো দেখে হয়তো বা বুঝতেই পারছেন কতটা পারফেক্টলি হয়েছে। তো আমি ক্রিমটা বিট করে সঙ্গে সঙ্গেই যেটুকু ক্রিমে আমার কালার মেশানোর দরকার সেটুকু ক্রিম আলাদা বাটিতে উঠিয়ে নিয়ে আমি এখানে কালার দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি পিঙ্ক কালারটা অল্প পরিমাণেই দিলাম, খুব বেশি দিলে তিতা হয়ে যায়। তো এখন কালার মেশানোরও কিছু টেকনিক থাকে, সেটা হচ্ছে এলোপাথারি ঘেটে ঘেটে মেশাতে যাবেন না। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, একদম যেভাবে মেশানো হচ্ছে ঠিক এভাবেই মেশাবেন, দেখবেন যে ক্রিমটা নরম হবে না। আর এই ক্রিমটা দিয়ে আমি ডেকোরেশন করব, সেজন্য ক্রিম তৈরির সাথে সাথেই আমি কালার মিশিয়ে নিলাম যেটুকু ক্রিম আমার প্রয়োজন ডেকোরেশনের জন্য। কালার মেশানো হয়ে গেলে এই বাটিটাকে ঢেকে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে যতক্ষণ না আমার কেকটা ফ্রস্টিং করা হচ্ছে। বাহিরে রেখে দিলে হবে কি ক্রিমটা নরম হয়ে যাবে গরমে, সেজন্য বাহিরে রাখা যাবে না। এরকম কালার মিশিয়ে নিয়ে আপনারা ঢেকে নর্মাল ফ্রিজে রাখবেন, অবশ্যই ঢেকে রাখতে হবে। তো আমার এখানে মিশিয়ে না শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ওই বাটিতে যে ক্রিমটা আছে ওইটা দিয়ে কেক ফ্রস্টিং করব। কেকটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আর ডেকোরেশন করার জন্য 8 ইঞ্চি একটা বোর্ড ব্যবহার করছি, মানে 2 ইঞ্চি বড় বোর্ড নিতে হবে। বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নিলাম, এতে করে কেকটা ডেলিভারি করার সময় নড়াচড়া করবে না, সুন্দর মতো সেট হয়ে থাকবে। কেকের প্রতিটা লেয়ারে আমি মিল্ক সিরাপ দিয়ে নিচ্ছি, আর এখানে হাফ কাপ দুধের সঙ্গে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে এই সিরাপটা আমি তৈরি করে নিয়েছি। তো মিল্ক সিরাপের রেসিপি কিছুই না, জাস্ট দুধ জাল করা থাকলে তার সঙ্গে আপনারা চিনি মিলিয়ে একটা সিরাপ তৈরি করে নেবেন। তো প্রতিটা লেয়ারেই আমি ভালোভাবে এই মিল্ক সিরাপটা দিয়ে নিব আর ক্রিম দিয়ে নিব। ফাইনাল লেয়ারেও আমি মিল্ক সিরাপ দিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। তো অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে প্রথমে আমি ক্রাম কোট করে নিচ্ছি, এতে করে ফাইনাল ক্রিমটা দেওয়ার সময় কেকের যে গুঁড়ি থাকে সেগুলো উঠবে না, স্মুথ একটা ফিনিশিং দেওয়া যাবে। নতুনদের জন্য বলবো আপনারা এভাবে ক্রাম কোট করার পরে এরকম একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়ে মুখটা চিকন করে কেটে নিতে পারেন, অথবা এরকম গোল যদি নজেল থাকে সেটা ভরে এভাবে
কেকের গায়ে ক্রিম লাগিয়ে নিতে পারেন। এতে করে হবে কি, সব জায়গায় ক্রিমটা সমানভাবে পড়বে আর ফিনিশিং দিতে অনেক কম সময় লাগবে আর ঝামেলা হবে না। তো এভাবে সম্পূর্ণ কেকটাতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি যে ব্রেড নাইফটা দিয়ে কেক কাটলাম ওইটা দিয়েই ফিনিশিংটা দিয়ে নিব। ফিনিশিং দেওয়ার সময় আসলে চাপাচাপি করা যাবে না। অনেকেই বলেন না যে কেকের গায়ে ক্রিম লাগতে চায় না, উঠে উঠে আসে। তো যদি আপনারা প্রেশার ক্রিয়েট করেন তাহলেই উঠে আসবে। আর হালকা হাতে যদি লাগিয়ে নেন কখনোই উঠবে না ক্রিমটা, মানে খুলে আসবে না। দেখুন কিভাবে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। হালকাভাবে ফিনিশিংটা দিতে হবে, তাহলে ক্রিমটা উঠে আসবে না। তো আমি ব্রেড নাইফটা দিয়ে ফিনিশিং দেওয়ার পর ফাইনাল ফিনিশিংটা একটা এরকম স্ক্র্যাপারের সাহায্যে দিয়ে নিব। এতে করে ফিনিশিংটা দিতে খুব বেশি একটা সময় লাগবে না। তো এখন আমার সাইডের ফিনিশিংটা হয়ে গেছে, উপরের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু কাপল থিম কেকের ভিতরে ছিল, সেজন্য আমি একটা স্টিকার প্রিন্ট করে এনেছি। এরকম স্টিকার আপনারা গুগলে ইজিলি পেয়ে যাবেন। গুগলে সার্চ করবেন বা গুগল যে লেন্স থাকে সেই লেন্সের মাধ্যমেও আপনারা সার্চ করে ইজিলি বের করে নিতে পারবেন। 1 পাউন্ড কেকের জন্য এখানে 3 ইঞ্চ পরিমাণ আমি এই ছবিটা প্রিন্ট করে নিয়েছি। আর ফটো পেপারে প্রিন্ট করাতে হবে। গুগল থেকে ছবি ডাউনলোড করে নিয়ে আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে বলবেন, মানে যেখানে ছবি প্রিন্ট করায় সেখানে যেয়ে বলবেন যে আমাদেরকে কত ইঞ্চি নিতে চাচ্ছেন সেটা বলে দিবেন, ফটো পেপারে এই ছবিটা প্রিন্ট করে দেন, তাহলেই দিবে। তো এই ছবি প্রিন্ট করতে খুব বেশি একটা টাকা নেয়নি, 20 থেকে 25 টাকা মতো নিয়েছিল। ছবিটা যাতে কেকের ওপরে দিলে ভিজে না যায়, মানে সারা রাত যদি রাখেন সেক্ষেত্রে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি পেছন সাইডটাতে এরকম কস্টেপ লাগিয়ে নিলাম। কস্টেপ লাগিয়ে নিলে হবে কি, কেকটা আপনি সারা রাত ফ্রিজে রাখুন আর যে কয়দিনই ফ্রিজে রাখুন না কেন, মানে ভিজে যাবে না। অনেকে আমাকে প্রশ্ন করেন না যে আপু এরকম সরাসরি কেকের ওপরে এরকম কাগজ বসালে সেটা ভিজে যাওয়ার ভয় থাকে কি না। অনেক সময় ভিজে যাওয়ার ভয় থাকে, থাকে না যে এমনটা না। তো তাদের জন্য আমি এইটা দেখালাম যে এরকম কস্টেপ লাগিয়ে নেবেন, নিয়ে তারপরে কেটে নেবেন, দেখবেন যে আর ভিজবে না। তো কস্টেপটা প্রথমেই লাগিয়ে নিতে হবে, তারপরে ছবিটা কেটে নেবেন। ছবিটা কাটার পরে মানে দেখতে পাবেন, পেছন সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কস্টেপটা ছবির সাইজেই হয়ে যাবে। এই কেকটা কাস্টমাইজড ডিজাইন ছিল। তো কাস্টমার আমাকে কোন ডিজাইনটা দিয়েছিলেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। তো আমাকে কাস্টমার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা দিয়ে বলেছিলেন যে এরকম করে বানিয়ে দিতে। তো আমি কিছু মডিফাই করেছি, হুবহু এরকম করিনি। ফুলগুলো একটু চেঞ্জ করেছি। ছবির যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, গোলাপগুলো একটু অন্যরকম ছিল, আমি অন্যরকম করার ট্রাই করেছি। তো আলহামদুলিল্লাহ কাস্টমার খুবই পছন্দ করেছেন, খুবই পছন্দ করেছেন। তো ছবিটা কেকের মাঝ বরাবর এভাবে বসিয়ে দিলাম, দিয়ে একটু মানে হালকা করে প্রেস করে দিচ্ছি, অর্থাৎ যে জায়গাগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে সেটা একটু এভাবে চামচের সাহায্যে আমি দেবে দিচ্ছি। খুব বেশি মানে দেবে দেওয়া যাবে না, মানে প্রেশার ক্রিয়েট করা যাবে না, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো এটা আপনারা টুথপিক দিয়েও করতে পারেন, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তো যাই হোক, এখানে একটা 17 নাম্বার স্টার নজেল নিয়েছি, একদম মিনি সাইজের স্টার নজেল। এটা দিয়ে এখানে মেয়েটার মাথার খোপার ফুলটা তৈরি করে নিব আর ড্রেসের উপরের পার্টটা তৈরি করে নিব। আর যে ক্রিমটাতে কালার মিশিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে আনলাম। এই যে আমি এতক্ষণ দিয়ে ধরে যে কেকটাকে ফ্রস্টিং করলাম, এতক্ষণ যদি ক্রিমটা বাহিরে থাকতো তাহলে নরম হয়ে যেত, আর ফ্রিজে রাখার জন্য কোনো সমস্যা হয়নি। এটা দিয়ে ইজিলি গোলাপ ফুল বা যে কোনো ফুল তৈরি করে নিতে পারবেন। তো স্টার নজেলটা দিয়ে মেয়েটার মাথার খোপার ফুলটা তৈরি করে নিলাম এবং মেয়েটার ড্রেসের উপরের পার্টটা এভাবে তৈরি করে নিচ্ছি। এখন ড্রেসের নিচের পার্ট এবং গোলাপ ফুল তৈরি করার জন্য এখানে 124K নজেল নিয়েছি। এইটা দিয়ে গোলাপ ফুলও তৈরি করব, আবার ড্রেসের পার্টগুলোও তৈরি করব, নিচের পার্টটা চেরি ফুলও তৈরি করব এই একই নজেল দিয়ে। 124K রোজ নজেলটা দিয়ে খুবই সুন্দর চেরি ফুল, গোলাপ সব কিছুই তৈরি করা যায়। তো প্রথমে একটু আমি লাইন ড্র করে নিলাম, এতে করে মানে ড্রেসটা সমান হবে। তো পাপড়িগুলো দেওয়ার সময় নজেলের যে চিকন সাইডটা ওইটা থাকবে নিচের দিকে আর মোটা সাইডটা থাকবে উপরের দিকে। এভাবে আমাদেরকে পাপড়িগুলো তৈরি করে নিতে হবে, মানে ঠিক যেমনটা আমরা চেরি ফুল তৈরি করি না, ঠিক ওরকম করে আমাদেরকে এই পাপড়িগুলো দিয়ে দিয়ে ড্রেসটা তৈরি করে নিতে হবে। এই কেকটার দাম কত রেখেছিলাম, মানে ডেলিভারি চার্জ তার সঙ্গে কাস্টমাইজ চার্জটা কত রেখেছিলাম সেটা বলছি। এটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক, আর আমি 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক 600 টাকা পাউন্ড হিসেবে সেল করি। যেহেতু ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করি সেজন্য 600 টাকা পাউন্ড হিসেবে সেল করি।
তো এই কেকটা যখন অর্ডার আসে তখন আমি বলেছি যে ৬০০ টাকা হলো কেকের দাম, আর তার সঙ্গে এই যে ডিজাইনটা নিল এটার একটা চার্জ আছে, তো সেটা ধরেছি ১০০ টাকা। এই দিয়ে ৭০০ টাকা ছিল কেকের দাম। আর ডেলিভারি চার্জ খুব বেশি না, ২০ টাকা ছিল ডেলিভারি চার্জ, কারণ আমাদের এখান থেকে কাছে, সেজন্য ২০ টাকা ভাড়া ছিল, ২০ টাকায় নিয়েছি। অর্থাৎ এই কেকটার বিক্রয় মূল্য ছিল ৭২০ টাকা। তো ডেলিভারি চার্জটা আসলে দূরত্বের উপর নির্ভর করে আসে। কাছে হলে সেভাবে নিবেন, দূরে হলে সেভাবে নিবেন। আর যদি বাসা থেকে এসে পিক করে নিয়ে যায় তাহলে তো ডেলিভারি চার্জের কোনো প্রশ্নই ওঠে না। তো এই কেকটার দাম ছিল ৭২০ টাকা। তো বুঝতেই পারলেন। এখন চলুন আমরা গোলাপ ফুল তৈরি করে নিব। গোলাপ ফুল তৈরি করার জন্য ওই সেম নজেল দিয়ে ফুল তৈরি করছি। নজেলের মোটা সাইডটা নিচে থাকবে আর চিকন সাইডটা উপরে রেখে আমাদেরকে ফুলটা তৈরি করে নিতে হবে। আসলে গোলাপ ফুলটা তৈরি করা খুব বেশি কঠিনও না আবার সহজও না। প্র্যাকটিস করতে করতেই সুন্দর হয়। তো দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি। সিম্পলভাবে, একদম খুব বড় না, ছোট সাইজেরই গোলাপগুলো তৈরি করেছি। খুব বড়ও না আবার ছোটও না, মিডিয়াম সাইজ, আমার বলতে ভুল হলো। তো এই যে দেখুন গোলাপ ফুলটা এরকম একটা ফুটন্ত গোলাপ আমি তৈরি করার চেষ্টা করেছি। গোলাপটা যেখানে বসাবো সেখানে আমি একটুখানি ক্রিম দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি কাঁটা চামচ দিয়ে গোলাপটা তুলে বসিয়ে দিলাম। আপনাদেরকে আমি আরও একটা গোলাপ ফুল তৈরি করে দেখাচ্ছি। শুধু ১২৪কে নজেল বলে না, ১২৭কে, ১২৩ নাম্বার এসব নজেলও ভালো। মানে গোলাপ তৈরির বেশ কয়েকটা নজেল আমার কাছে খুবই ভালো লাগে। প্লেন যে ১২৪ থাকে ওইটা, তারপরে ১২৪কে, ১২৭ নাম্বার রোজ নজেল, ১২৩ নাম্বার, মানে আমার কাছে এই কয়েকটা দিয়ে ফুল তৈরি করতে খুবই ভালো লাগে। ২২৪ নাম্বারটাও ভালো। তো এই নজেলগুলো দিয়ে আপনারা চেরি ফুলও তৈরি করতে পারবেন, আবার গোলাপও তৈরি করতে পারবেন। তো কথা বলতে বলতে দেখুন যে এখানে আমার ৩টা গোলাপ বসিয়ে দেওয়া হয়ে গেছে। আমি আরও ২-৩টা গোলাপ দিতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম না, যেহেতু ওই কাস্টমারের রেফারেন্স পিকচারে চেরি ফুল দেওয়া ছিল, তাই ভাবলাম যে চেরি ফুলও দিয়ে দেই। ২টা গোলাপ দেওয়া ছিল সেখানে, তবে ২টা গোলাপ দেওয়ার পর কেন জানি দেখতে অতটা ভালো লাগছিল না, ওই জন্য আবারও একটা গোলাপ দিয়েছি। তারপরে আমি ২ সাইডেই ২টা করে চেরি ফুল দিয়ে নিচ্ছি, আর ওই একই নজেল দিয়ে আমি চেরি ফুলটা দিয়ে নিচ্ছি। চেরি ফুল দেওয়ার সময় কিন্তু নজেলের মোটা সাইডটা নিচে থাকবে আর চিকন সাইডটা উপরে রেখে আমাদেরকে ফুলগুলো তৈরি করে নিতে হবে। একটা একটা করে পাপড়ি দিয়ে ফুলগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো কেকটার ডেকোরেশন মোটামুটি প্রায় কমপ্লিট। হ্যাঁ, জাস্ট হচ্ছে যে চেরি ফুলটা আমরা তৈরি করলাম, ওর মাঝখানে একটু গোলাপি কালারের ক্রিম দিয়ে নিব, এতে করে ফুলগুলো হাইলাইট দেখা যাবে, তা না হলে অতটা বোঝা যাচ্ছিল না। তারপরে আমরা কেকের নিচে বর্ডার দিয়ে নিব। বর্ডার দেওয়ার পরে উপরে কিছু সুগার বল দিয়ে নিলে আমাদের কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। আসলে এই ধরনের কেকগুলো ডেকোরেশন করা খুব একটা ঝামেলার না, তবে দেখতে ভালো লাগে। মানে খুব একটা ঝামেলা হয় না, দেখতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। তো ওই একই নজেল দিয়ে আমি নিচের সাইডটাতে বর্ডার দিয়ে নিচ্ছি। তো বর্ডার দেওয়া হয়ে গেছে, এখন উপর দিয়ে আমি কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিব। এরপরে মেয়েটার ড্রেসের মাঝখানে হোয়াইট কালারের সুগার বল দিব, ওইটা পরে দিব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেই কেকটার ওজন ঠিক কতটুকু এসেছে। আমি যেই বোর্ডটাতে কেকটা ডেকোরেশন করেছি সেম একটা বোর্ডের ওজন প্রথমে আমি মাইনাস করে নিচ্ছি। তো এই বোর্ডের ওজন দেখতে পাচ্ছেন ৭১ গ্রাম, পরে দেখাচ্ছে আবার ৭০ গ্রাম। তো যাই হোক ৭০ গ্রাম। তো বোর্ডের ওজন তো মাইনাস করা আছেই, এখন আমি কেকটার ওজন দেখিয়ে দিচ্ছি। তো কেকটা ১ পাউন্ডের থেকে মোটামুটি ৯০ গ্রাম পরিমাণ বেশি হয়েছে। ৪৫০ গ্রামে ১ পাউন্ড হয়, সেখানে ৫৪২ গ্রাম হয়ে গেছে, মানে ৯০ গ্রাম মতো বেশি হয়েছে। তো ব্যাপার না, এরকম হয়ই আমার, কেন জানি কখনো এক্স্যাক্ট ৪৫০ গ্রাম হয় না, হয় যখন ২টা লেয়ার করি তখন আবার ৪৫০ গ্রাম বা ৪৭০ গ্রাম এরকম হয়। তো ড্রেসের মাঝখানে একটু কয়েকটা হোয়াইট কালারের সুগার বল দিয়ে নিলাম, দেওয়া হয়ে গেছে। এখন তো এই যে দেখতেই পাচ্ছেন কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট। ফ্রিজে রেখে দিব, ভালোভাবে ফ্রিজিং হলে তারপরে ডেলিভারি করে দিব। আর এইটুকু ক্রিম বেঁচে গেছে, এটা আমি এরকম বক্সে করে এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে হোক বা নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে ৭-৮ দিন ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে ২ মাসেও কিছু হবে না ইনশাআল্লাহ। আর অবশ্যই ঢেকে রাখতে হবে। তো অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।